নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সংসদের অভ্যন্তরে এবার শশী থারুর, অর্থাৎ যিনি অন্ধ ভক্তদের অত্যন্ত প্রিয় জ্যাঠামশাই, সেই শশী থারুর পর্যন্ত বললেন যে এটা সংসদ নাকি এটা একটা নোটিশ বোর্ড, যে যেমন নোটিশ আসছে সেই অনুযায়ী শুধুমাত্র কাজ হবে। অর্থাৎ এই মুহূর্তে আপনারা জানেন যে গতকাল সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় যে পর্বটা সেটা শুরু হয়েছে, এবং সেই দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পরে প্রথম যে বিরোধীদের পক্ষ থেকে বক্তব্যটা ছিল যে আমরা 11ই ফেব্রুয়ারি যখন স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলাম, নো কনফিডেন্স মোশন এনেছিলাম, তখন পরিস্থিতি অন্য ছিল। সারা পৃথিবীতে তখন যুদ্ধ হচ্ছিল না এবং যুদ্ধের ডাইরেক্ট প্রভাব ভারতবর্ষে এসে পড়ছিল না। এবং এই 25 দিনের মধ্যে সারা পৃথিবীর ভৌগোলিক বিষয়টা বদলে গিয়েছে এবং সারা পৃথিবী তছনছ হয়ে যাচ্ছে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের ফলে, এবং তার প্রভাব সরাসরি ভারতবর্ষে এসে পড়েছে। গ্যাসের দাম বাড়ছে, ক্রুড অয়েলের দাম বাড়ছে। তো সেই অবস্থানটা কি ভারতবর্ষের, সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে হবে। অনাস্থা প্রস্তাব অনেক পরের বিষয়, কিন্তু যেমন নোটিশে এসছে, নোটিশ বলতে একদম পার্লামেন্টে আলোচনা করতে হবে, যেমন নোটিশ আসে সেই নোটিশ অনুযায়ী গতকাল একদম সরকার পক্ষ দাবি করে যে এই মুহূর্তে এটাকে নিয়ে আলোচনা করতে হবে, কোনো যুদ্ধ বা কিচ্ছু নিয়ে আলোচনা করা যাবে না, অ্যাজ ইফ সারা পৃথিবীতে কিছু হয়নি এবং তার কোনো প্রভাব ভারতবর্ষের উপর পড়েইনি। এবং আপনারা জানেন যে গতকাল সংসদের প্রথম দিন একটা বাজেট সেশনের দ্বিতীয় যে ক্ষেত্রটা, সেখানে দ্বিতীয় দিন প্রথম দিন অন্তত দেশের প্রধানমন্ত্রী আসেন, তারপর পুরো ক্ষেত্র তিনি আসেন না। কেন আসেন না আমরা জানি না, এটা কিসের স্ট্র্যাটেজি, কিন্তু যেটা আমরা বাস্তবিক চিত্র দেখি যে প্রথম দিন অন্তত দেশের প্রধানমন্ত্রী আসেন। গতকালও দেশের প্রধানমন্ত্রী আসেননি এবং সেটাকে নিয়ে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী, সেটাকে নিয়ে কটাক্ষ করেছেন অখিলেশ যাদব। কে কি বলছে আপনাদের জানাবো এবং দেখাবো যে সংসদের অভ্যন্তরে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার ঠিক কোন পর্যায়ে একদম বেকায়দায় পড়েছে এবং কিরেন রিজিজু একা হাতে পুরো অপোজিশনকে সামলানোর চেষ্টা করছেন, কিন্তু সামলানোর একটা যে জায়গা সেটা তিনি বারংবার একদম হারিয়ে ফেলছেন, একদম খেই হারিয়ে ফেলছেন যাকে বলা যায়। সমস্তটা দেখার আগে, ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ছড়িয়ে দিন আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা সবাই যাতে এই সামগ্রিক পার্লামেন্ট এবং যুদ্ধ সম্বন্ধে সমস্ত খবর জানতে পারেন। আপনাদের জানাই এই মুহূর্তে যে পার্লামেন্টে যখন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দল নেতা, তাকে বলতে দেওয়া হয়নি, স্বভাবতই তিনি বাইরে বেরিয়ে আসেন এবং বাইরে বেরিয়ে এসে তিনি সাক্ষাৎকারে যে কথাটা বলেন, পশ্চিম এশিয়ার মধ্যে চলা যুদ্ধ আমাদের অর্থনীতিকে গুরুতর ক্ষতি করেছে, কিন্তু আমাদের কম্প্রোমাইজ প্রধানমন্ত্রীর এই বিষয়ে আলোচনা করার কোনো সৎসাহস নেই। শেয়ার বাজার পড়ছে, এলপিজির দাম বাড়ছে এবং বিশ্বব্যাপী কাঁচা তেলের দাম ঐতিহাসিক স্তরে পৌঁছিয়েছে। আপনাদের জানাই যে এক ব্যারেল যে তেলের দাম, ক্রুড অয়েলের দাম, সেটা $110 ছাড়িয়ে গিয়েছে। আপনারা ভাবুন, যে টাকাটা থাকে 80 থেকে 90 এর মধ্যে, ম্যাক্সিমাম 90 হয়, 80 থেকে 85-এর মধ্যে ঘোরাফেরা করে এক ব্যারেলের দাম, সেই জায়গাটা এখন $110 ছাড়িয়ে গিয়েছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে। অর্থাৎ এর একদম সরাসরি এফেক্ট যদি পড়ে, আপনার যদি বাইক থাকে তাহলে সেই বাইকের তেলের দাম বাড়তে চলেছে আর কয়েকদিনের মধ্যে। আপনার যদি গাড়ি থাকে, সেই গাড়ির যে পেট্রোল আপনি ভরেন 106 টাকার কাছাকাছি, সেটার দাম বাড়তে চলেছে এই মুহূর্তে। এবং আপনার যদি কোনো ভেহিকেলই না থাকে তাহলে অন্তত বাস ভাড়া বাড়তে চলেছে এই মুহূর্তে। আপনারা জেনে রাখুন, এই পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু সেটা নিয়ে পার্লামেন্টে কোনো কথা হচ্ছে না। তারপর রাহুল গান্ধী বলছেন এই যে ঐতিহাসিক স্তরে বাড়ছে তেলের দাম, এর সরাসরি প্রভাব সাধারণ মানুষ, ঘরের বাজেট এবং ছোট মাঝারি ব্যবসার উপর পড়ছে। প্রধানমন্ত্রী মোদীকে ব্ল্যাকমেল করা হচ্ছে, একদম মারাত্মক অভিযোগ করছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীকে ব্ল্যাকমেল করা হচ্ছে। কে ব্ল্যাকমেল করছে? তিনি বলছেন তার কাছে ভারতীয় জনগণের স্বার্থ বিক্রি করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ভারতীয় জনগণের স্বার্থ বিক্রি করছেন দেশের প্রধানমন্ত্রী, তার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। এবং তিনি বলছেন একদম সরাসরি, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মিলে গিয়েছে, তিনি বলছেন আমার কথা মনে রাখবেন, তিনি সংসদে আসবেন না। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী সংসদে আসার মতন এই মুহূর্তে জায়গাটা নেই, সেটা একদম সরাসরি রাহুল গান্ধী সংসদের বাইরে দাঁড়িয়ে বলে দিচ্ছেন। এবং ঠিক আমরা তাই দেখতে পেলাম যে সংসদের প্রথম দিনও দেশের প্রধানমন্ত্রী দেশে রইলেন, কিন্তু সংসদে গেলেন না।
অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এবং এছাড়া অখিলেশ যাদবের বক্তব্য আপনাদের জানাবো, কিন্তু তার আগে জানাই যে শশী থারুর সবসময় আপনারা জানেন গত প্রায় 1 বছর ধরে নরেন্দ্র মোদী সরকারের ঢালাও প্রশংসা করে। সেই শশী থারুর পর্যন্ত বলতে উঠে গতকাল বলেন যে এটা সংসদ নাকি নোটিশ বোর্ড, যেটা নোটিশ বোর্ডে ঝোলানো আছে সেই নোটিশ বোর্ড অনুযায়ী সম্পূর্ণ কাজ হবে, আর কোনো কাজ হবে না। এবং গতকাল অদ্ভুতভাবে আমরা দেখতে পাই যে বিরোধীরা যে আন্দোলন করছিল সংসদ টিভিতে সেটা দেখানো পর্যন্ত হয়নি। সংসদ টিভিতে শুধুমাত্র ক্লোজ শট নিয়ে, এতটা পর্যন্ত শট নিয়ে জগদম্বিকা পাল তিনি বসেছিলেন চেয়ারে, তাকে দেখানো হয়। এবং অন্যদিকে যখন ক্যামেরা ঘোরানোর একটা সিচুয়েশন তৈরি হয় তখন বিরোধীরা তো জগদম্বিকা পাল বা চেয়ারের বাঁ দিকে থাকেন এবং ডান দিকে থাকেন শাসক পক্ষ। তো সেই ডান দিকে ঘুরিয়ে দেওয়া হয় ক্যামেরা, বাঁ দিকে আর ক্যামেরা ঘোরানোই হয়নি। তো সেই সময় শশী থারুর বলেছিলেন যে এটা কি পার্লামেন্ট নাকি একটা নোটিশ বোর্ড। এবং সেই কথা যখন শশী থারুর বলছেন, অখিলেশ যাদব তার পক্ষ থেকে বক্তব্য রেখেছেন। গতকাল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এই যে বাজেট সেশন শুরু হতে চলেছে সেটা কমপ্লিটলি বিরোধীদের হাতেই থাকবে, কারণ বিরোধীরা এক কাট্টা, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সমাজবাদী পার্টি হতে পারে, সেটা আরজেডি হতে পারে, কংগ্রেস হতে পারে, প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এক কাট্টা। যুদ্ধ নিয়ে ভারতবর্ষের কি স্ট্যান্ড পয়েন্ট, যুদ্ধের ক্ষেত্রে ভারতবর্ষ কার দিকে আছে, যুদ্ধের ক্ষেত্রে ভারতবর্ষ এই মুহূর্তে কিভাবে মানুষকে আশ্বস্ত করছে যে গ্যাসের দাম 60 টাকা অলরেডি বাড়লো প্রতি সিলিন্ডার পিছু। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায়, সেটা ব্যাঙ্গালোর হতে পারে, চেন্নাই হতে পারে, বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে যে এই মুহূর্তে প্রত্যেকটা রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। তার কারণ, রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার কারণটা হচ্ছে যে কমার্শিয়াল গ্যাস একটা বিক্রি হয় আর একটা নর্মাল মানুষের ঘরে ঘরে গ্যাস বিক্রি হয়। তো সেই ঘরে ঘরে মানুষের যাতে গ্যাস পৌঁছাতে কোনো অসুবিধা না হয়, সরকার কি করেছে, বিভিন্ন রাজ্য সরকারের মাধ্যমে সম্পূর্ণ এই কমার্শিয়াল গ্যাস বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বন্ধ যদি করে দেওয়া হয় তাহলে রেস্টুরেন্ট গুলো চলবে কিভাবে? এই নিয়ে রেস্টুরেন্ট যে অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে মারাত্মক একদম রাস্তায় নেমে প্রতিরোধ তৈরি করা হয়েছে। এই ধরনের ঘটনা গতকাল আমরা দেখতে পেয়েছি ব্যাঙ্গালোরে। তো এই যখন পরিস্থিতি, সেখানে সরকার স্ট্যান্ড পয়েন্টটা কি, এই সম্বন্ধে সরকার মুখ খুলতে রাজি নয়। তারা শুধুমাত্র এই মুহূর্তে ওম বিড়লা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল সেটাকে নিয়ে আগে বক্তব্য রাখবেন, কিন্তু সেটা এই মুহূর্তে বিরোধীরা কখনোই চাইছে না। এবং আপনাদেরকে জানাই এই মুহূর্তে অখিলেশ যাদব কি বলেছেন। অখিলেশ যাদবের বক্তব্য আরো স্পষ্ট, তিনি একদম পয়েন্ট আউট করে বলে দিয়েছেন তাদের এই মুহূর্তে দাবিগুলো কি, অর্থাৎ বিরোধীদের এই মুহূর্তে দাবিগুলো কি। অখিলেশ যাদব বলছেন, যখন সংসদের বাজেট অধিবেশনের বিরোধী হয়েছিল তখন বিষয়গুলো ভিন্ন ছিল। আজ যুদ্ধকালীন পরিস্থিতি এবং সংকটের এই পরিবেশে আমাদের অগ্রাধিকার নিম্নলিখিত বিষয়গুলির উপর হওয়া উচিত। প্রথম পয়েন্ট তিনি বলছেন যুদ্ধের প্রেক্ষিতে দেশের অবস্থান ও মতামত। দ্বিতীয় বক্তব্য তিনি বলছেন বিদেশ নীতিকে গচ্ছিত রাখার বিষয়। তৃতীয় বক্তব্য তিনি বলছেন তেলের মতন সরবরাহে স্বনির্ভরতা এবং তার পরিবর্তে আমেরিকার আদেশ আসা, অর্থাৎ আমেরিকা যে একদম পারমিশন দিয়েছে যে আপনারা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে 30 দিনের জন্য রাশিয়ার থেকে তেল কিনতে পারেন, কিন্তু তারপরে আর নয়, আমরা পারমিশন দিচ্ছি না। এই যে বক্তব্যটা, পারমিশন কিভাবে দিতে পারে একটা দেশ, একটা স্বাধীন দেশ, তাকে কিভাবে দিতে পারে আমেরিকার মতন একটা দেশ, তারা পারমিশন দেবে, তার পরবর্তীতে গিয়ে ভারতবর্ষ তেল কিনবে। এবং এই জিনিসটা নিয়ে তো অবশ্যই আলোচনা হওয়া দরকার। তার পরবর্তীতে এই মুহূর্তে বক্তব্য এসছে যে আমাদের সার্বভৌমত্ব এবং আত্মনির্ভরতার প্রশ্ন, যুদ্ধ প্রভাবিত এলাকায় আটকে পড়া ভারতীয় এবং সেখানে কর্মরত ভারতীয় বা পর্যটক হিসেবে গিয়ে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং তাদের নিরাপদে ভারতে ফিরিয়ে আনার প্রশ্ন। প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন কিন্তু যুদ্ধ শুরু হয় ভারতে ফিরতে পারেননি এমন সাংবাদিক ও মিডিয়া কর্মীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রশ্ন। অর্থাৎ ইসরায়েলে যখন দেশের প্রধানমন্ত্রী গিয়েছিলেন তার সঙ্গে স্বভাবতই সাংবাদিকদের টিম যান, সেটা আপনাদের মনে থাকবে 25 এবং 26 তারিখ ফেব্রুয়ারি মাসে। তারপরেই যুদ্ধ শুরু হয়ে যায় এবং তারা এখনো পর্যন্ত সেখানেই আটকে আছেন। তো সেরকম সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের ফিরিয়ে আনার অত্যন্ত গুরুতর একটা চেষ্টা করা উচিত ভারত সরকারের, সেটা অখিলেশ যাদব বলছেন। এবং তারপর তিনি বলছেন যুদ্ধের কারণে জরুরি সরবরাহ নিয়মিত ও নিশ্চিত করার পাশাপাশি তাদের বাড়তে থাকা দাম নিয়ন্ত্রণের বিষয় আলোচনা হওয়া উচিত। অর্থাৎ যখন যুদ্ধের পরিস্থিতি ছিল না তখন আমরা সংসদের অভ্যন্তরে ডোমেস্টিক পলিটিক্স সেটাকে নিয়ে আমরা অনাস্থা প্রস্তাব এনেছিলাম ওম বিড়লার বিরুদ্ধে, কিন্তু এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতিতে শুধুমাত্র আলোচনার প্রেক্ষিত হওয়া উচিত এই মুহূর্তে ভারতবর্ষের অবস্থান কি, ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারতবর্ষের অবস্থান কি, কেন আমেরিকার থেকে পারমিশন নিয়ে রাশিয়ার থেকে তেল কিনতে হবে। এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং যে সমস্ত ভারতীয়রা আটকে রয়েছেন, যারা পর্যটক হতে পারেন, কর্মসূত্রে সেখানে থাকেন, সেরকম হতে পারে, তাদের যাতে নিরাপদে ভারতবর্ষে ফিরিয়ে আনা যায়। এবং সম্পূর্ণ আপনারা মনে রাখবেন যে ইরান এবং ইসরায়েলে ভারতীয়রা আটকে রয়েছেন, তাদেরকে ফিরিয়ে আনার বিষয়টা কিন্তু নয়। এই মুহূর্তে দুবাই
কুয়েত, কাতার, বিভিন্ন জায়গায় প্রচুর বাঙালি ছেলে মেয়ে থেকে শুরু করে বহু ভারতীয় সেখানে গিয়ে কাজকর্ম করেন। এবং দুবাইতে বহু, আপনার বাড়ির চারপাশেই দেখতে পাবেন হয়তো কেউ না কেউ দুবাইতে আছে। তো সেই যে জায়গা থেকে সেখানেও কিন্তু অ্যাটাক হচ্ছে, সেখান থেকে ফিরিয়ে আনাটাও কিন্তু এই মুহূর্তে ভারত সরকারের কাজ ভারতীয়দের। আপনারা আপনাদের মতামত সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে রাহুল গান্ধী যেভাবে একদম সংসদ শুরু হওয়ার আগে বলে দিলেন যে সংসদে আসবেন না দেশের প্রধানমন্ত্রী, তিনি আসতে পারবেন না, তিনি জবাবদিহি করতে পারবেন না, এই যে বিরোধীদের ফেস করা সেটা তিনি পারবেন না করতে, একদম যে অক্ষরে অক্ষরে মিলে গেল, সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই একটা গুরুতর ফ্যাক্টর। এবং দেশের কেন্দ্রীয় সরকার যে কতটা ঠিক ভয় পাচ্ছে সেই জায়গাটা কিন্তু আরো একবার প্রমাণিত। আপনারা কি মনে করেন দেখার অপেক্ষায় রইলাম, দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।